বিএনপির ইশতেহারে সর্বোচ্চ অগ্রাধিকার জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়ন, সংবিধানে পুনর্স্থাপন করা হবে বিসমিল্লাহির রহমানির রহিম, ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ ৯ বিষয়ে প্রাধান্য। পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের সংঘর্ষে আহত বেশ কয়েকজন, শাহবাগে অবস্থান নিলেও ফের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী। সুযোগ পেলে দুর্নীতি নির্মূল করতে চায় জামায়াত, কাউকে চাঁদাবাজি করতে না দেওয়ার হুঁশিয়ারি দলটির আমিরের। ভোটের প্রচারে তুঙ্গে দেশ, কালো টাকা ব্যবহারে অভিযোগ, ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত ৮ জন। বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই, দেশটিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য। এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৩১, আহত ১৫০ শতাধিক। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত, সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া এবং ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুরুতেই যাব শুভ খান, আপনার কাছে জানতে চাইবো যে আহত এবং নিহতদের সংখ্যা এবং সবশেষ সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? জি হাবিবা, আসলে আহতর সংখ্যায় প্রায় ৬০ জনের মতো, এই পর্যন্ত ৬০ জনের মতো আহত, এবং এখনও অনেকেই চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজন চিকিৎসা নিয়ে বের হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন এই ঢাকা মেডিকেলের যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন যে আসলে তিনি আরও বলেছেন যে এই যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর যে লাঠিচার্জ বা যেগুলো করা হয়েছে, এর মধ্যে কোনো গুলিবিদ্ধ কোনো রোগী আসলে এখনও ঢাকা মেডিকেলে তিনি পাননি। অনেকেরই টিয়ার শেল এবং লাঠিচার্জের ঘটনা ঘটেছে এবং টিয়ার শেলের কারণে যাদের শ্বাসকষ্টের সমস্যা হয়েছে তাদেরকে এখনও অক্সিজেন দেওয়া হয়েছে এবং এই পর্যন্ত এখনও কাউকে ভর্তি করা হয়নি, এমনটাও তিনি জানিয়েছেন। তো যদিও অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও ৭ থেকে ৮ জন, একজন নারী সহ ৬০ থেকে ৮ জন আহত মানুষ কিন্তু ঢাকা মেডিকেলে এসেছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনের চিত্র যে উত্তেজনাপূর্ণ তেমনটি কিন্তু নয়, তবে ভেতরে চিকিৎসা নিচ্ছেন ইনকিলাব মঞ্চের প্রায় ৫০ থেকে ৬০ জনের মধ্যে কয়েকজন আপনার চিকিৎসা নিয়ে বের হয়েছেন। এবং আপনি জানেন যে আসলে গতকাল রাত থেকে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার সামনে থেকে ইনকিলাব মঞ্চের যে দাবি, সেই দাবি কিন্তু তোলা হয়েছে এবং বিকেলের ঘটনা এবং সন্ধ্যার ঘটনাও জানাবেন এবং শাহবাগ থেকে আমাদের সহকর্মী কিন্তু আরও আপনার সাথে যুক্ত হবেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। আমি শাহবাগে চলে যাচ্ছি। সহকর্মী জাকারিয়া খান, শুনতে পাচ্ছেন আমাকে? সবশেষ পরিস্থিতি কি দেখছেন শাহবাগ মোড়ে এই মুহূর্তে? হাবিবা, হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল, এরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর দফায় দফায় সংঘর্ষের পর এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছে আন্দোলনকারীরা, ইনকিলাব মঞ্চের যে আন্দোলনকারীরা। এর আগে কিন্তু এখানে তারা তাৎক্ষণিক যে বিক্ষোভ সমাবেশ দেখেছিল, সেই বিক্ষোভ সমাবেশ চলাকালীন কিন্তু পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে করতে তাদের দিকে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা রাজধানীর কাঁটাবন এবং রাজু ভাস্কর্যের দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু দফায় দফায় পুলিশের সাথে কয়েক দফায় তাদের সংঘর্ষ চলে, ইটপাটকেল নিক্ষেপ চলে এবং পুলিশ তাদের উদ্দেশ্যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই প্রায় ১ ঘন্টার মতন এই সংঘর্ষ চলার পর কিন্তু পুলিশ হঠাৎ করেই তারা পিছু হাঁটে এবং পুলিশ সদস্যরা সবাই মিলে চলে যান এবং তারপর পরই কিন্তু আন্দোলনকারীরা আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এর আগে আমি যদি বলি যে কারণে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা এখানে, আজ বিকেল ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি ছিল শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে, সেই স্থান থেকে তারা যখন যমুনা অভিমুখে যাত্রা করে তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং তাদেরকে সেখানেও একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপরে এখানে এই সমাবেশ ডাকা হয়েছিল, যেখানেও পুলিশ এসে হামলা করে, সংঘর্ষ ঘটে এবং পুলিশ এই মুহূর্তে নেই। এই মুহূর্তে বিক্ষোভকারীদের
দখলে রয়েছে শাহবাগ মোড়। তো হাবিবা, শাহবাগ মোড় থেকে এই উত্তপ্ত পরিস্থিতির সর্বশেষ ছিল এতটুকু আমার কাছে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদের মাধ্যমে আমরা আরো তথ্য জানতে পারবো। ওসমান হাদি হত্যার বিচারের দাবি ও রাজধানীতে আন্দোলনরতদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দেয় তারা। পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়। একই দাবিতে ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। বিচার করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা ছেড়ে দেওয়ারও আহ্বান জানান তারা। একই দাবিতে টেকনাফে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। প্রশাসন এখনো কেন চুপচাপ আছে এটা তো বুঝতেছি না। কারণ যে হাদিকে গুলি করলো সে দেশের বাইরে পালিয়ে গেছে, এই অজুহাত আর কত দিবে? শুধু বলছিল যে আমার খুনের বিচারটা অন্তত করেন। ইন্টারিম সরকার জুলাইয়ের রক্তের ওপর বসে সরকার সেই হাদি ভাই হত্যার বিচার করতে ব্যর্থ। জাবের ভাইয়ের উপর গুলি বর্ষণ করে এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার ভাইয়ের উপর তারা আক্রমণ করে। অতি দ্রুত যারা এই হামলার সাথে জড়িত, যে প্রশাসন জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে। জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় এই সংঘর্ষ হয়। পরে রাতে শাহবাগ মোড়ে আরেক দফা সংঘর্ষ হয়। জাতিসংঘের কাছে হাদি হত্যার বিচারের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেয়া হবে বলে জানালেও বল প্রয়োগের বিষয়টি অস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে শুরু হওয়ার পর শুক্রবার সকালে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে বিকেলে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে তারা। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার শেল ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আরও কয়েকজন আহত হয়। তাদের মধ্যে কয়েকজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এদিকে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি জানান, হামলায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে। দাবি করেন হামলাকারীদের উপর গুলিও করা হয়েছে। জাবের গুলিবিদ্ধ অনেক মেয়ে আছে, মানে আপনি ৩০-৪০ জন আছে ওইখানে, খুবই ভয়াবহ অবস্থায়। ট্রিটমেন্ট শুরু হয়েছে, আমি দেখে দ্রুত চলে এসেছি। তো গুলি তো অনেক ধরনের হতে পারে, রাবার বুলেট হতে পারে, স্প্লিন্টার হতে পারে, অনেক ধরনের হতে পারে। তো এই পর্যন্ত ফুল ক্লিয়ারেন্সটা এখন আসে নাই, তবে গুলিবিদ্ধ হয়েছে এটা ঠিক। তবে বিক্ষোভকারীদের উপর গুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ডিএমপি। এটা কেপিআই, আমরা আইনগতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি। আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি, আইনসম্মতভাবে আমরা যা কিছু করার করেছি। কোনো গুলি ব্যবহার করা হয়নি এখানে। এদিকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে রবিবার জাতিসংঘের কাছে হাদি হত্যার বিচারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হবে। আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের বিষয়টিও অস্বীকার করেছে। সন্ধ্যার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ ব্লক করে অবস্থান নেয়। রাত 8:45টার দিকে তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে ফের সংঘর্ষ হয়। এ সময় লাঠিচার্জের পাশাপাশি টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। দর্শক, বাংবাজারে কথা বলছেন জামাতের সহকারী সেক্রেটারি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জামিন দেওয়ার মাধ্যমে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা যেটি আছে, এটা আমাদের জন্য খুব কষ্ট এবং বেদনার কারণ হচ্ছে যে এইভাবে একজন চিহ্নিত অপরাধীকে তদন্ত চলাকালীন সময় এখনো এই মামলার সিএস বা চার্জশিট হয়নি, অথচ এই আসামিকে জামিন তারা দিয়েছেন। আমরা সাথে সাথে আমাদের আইনজীবীরা উচ্চ আদালতে গিয়েছেন এবং তার জামিন বাতিলের জন্য আমরা সেখানে দরখাস্ত দিয়েছি। আমরা জাতিকে জানাতে চাই যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের, বিশেষ করে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল দুইজনই আপনারা জানেন তাদের আইডি এবং ডিভাইস হ্যাক হয়েছে।
আমরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনা একটির পর একটি ঘটে যাচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে আমরা খুব ভালো দায়িত্বশীল আচরণ দেখছি না। পুলিশ এবং যারা দায়িত্ব পেয়েছেন ডিটেকটিভ ব্রাঞ্চের, আমরা তাদের পক্ষ থেকেও মনে করছি না যে তারা সঠিক দায়িত্ব পালন করছেন। আমরা আদালতকে ব্যবহার করে এই ধরনের অপরাধীদেরকে যদি তাৎক্ষণিক জামিন দেওয়া হয়, তাইলে অপরাধীরা মাথায় উঠবে এবং আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে এবং গুরুত্বপূর্ণ একটি গণভোট আছে, এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য করার জন্য অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা মনে করি। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 272 নোয়াখালী 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন নোয়াখালী 5 আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে উপজেলা সমন্বয়ক জামাতে ইসলামীর মোহাম্মদ ফয়সাল। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনারা তো এই আসনে নির্বাচন করছেন এবং আপনি আপনার যে প্রতিনিধি নির্বাচন করছে তার পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কি পরিস্থিতি দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা সর্বোচ্চ সাড়া পাচ্ছি এবং আমাদের যিনি প্রার্থী তিনি অধ্যক্ষ বেলায়েত হোসেন, তিনি উপজেলা জামাতের আমির। দীর্ঘ 25 বছর পর্যন্ত তিনি এলাকায় ছাত্র রাজনীতি করেছেন। তিনি শিবিরের জেলা সভাপতি ছিলেন, সেখান থেকে জামাতে ইসলামীতে আসেন, উপজেলা সেক্রেটারি, এরপরে উপজেলা আমির, জেলা সুরার সদস্য। আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি। আমরা আশাবাদী, মানুষ থেকে যে সাড়া পেয়েছি, আমরা আশাবাদী দাঁড়িপাল্লার প্রতীক বিজয় লাভ করবে। এই এলাকার মানুষ দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই, তাদের ভিতরে ছাপা একটা কষ্ট ছিল, ক্ষোভ ছিল। আমরা সবাইকে আশ্বস্ত করেছি ভোটের দিন সবাই নিরাপদে কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। এবং আমাদের যে মহিলা ভোটার মা বোনদের, আমি সকাল থেকে অনেকগুলি মহিলা সমন্বয় সভায় গিয়েছি, সেখানেও উচ্চপড়াবিদ এবং শত শত মহিলারা এসেছে, তারা জামাতকে আগামীতে সংসদে দেখতে চায়। এই যে আপনারা ভোটাররা যাচ্ছেন, আপনাদেরকে আসলে ভোটাররা কি বলে, কোন বিষয়টা বেশি বলে? ভোটাররা আমাদেরকে বলে বিগত ফ্যাসিবাদী আমলে কেন্দ্রে যাওয়ার সময় বাধা দিত এবং বিভিন্ন জায়গায় আওয়াজ, তারা ককটেল বিস্ফোরণ করতো। এখন কোনো সেটা হবে কিনা, তারা নিরাপদ পরিবেশ পাবে কিনা, এই বিষয়টা নিয়ে ভোটাররা আশঙ্কায় থাকে। কোন শ্রেণী পেশার এবং কোন বয়সের মানুষ বেশি ভোটার আপনাদের বেশি সাড়া দিচ্ছে? আমরা সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি যুব শ্রেণী, যারা নতুন ভোটার এবং ভোটার হওয়ার পরেও বিগত 18 সাল 24 সালে ভোট দিতে পারে নাই, ওদের থেকে আমরা খুব সাড়া পাচ্ছি এবং ওরা আনন্দ চিত্তে এবারে ভোট দিবে ইনশাল্লাহ। মাদক এবং সন্ত্রাস নিয়ে আপনিও বলছিলেন এই এলাকার এটি একটি অন্যতম সমস্যা। এই সমস্যার সমাধানে আপনাদের অবস্থান কি হবে এবং পরিকল্পনাটা কি? আমরা অতীতে দেখেছি যারা রাজনীতিবিদ তাদের ছত্রছায়ায় মাদক এবং অস্ত্রবাদ সন্ত্রাসীরা ঘোরাফেরা করত। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দলের ভিতরে কোনো মাদক কারবারি নাই, কোনো সন্ত্রাসী অস্ত্রধারী নাই। ফলে আমরা নিজেরাও অন্যায় অপরাধ এগুলি করি না, আমরা অন্যকে করতে দিব না। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। অন্য দলের নেতাকর্মীরা এবং অন্য দলের প্রার্থীরাও এখানে প্রচারণা চালাচ্ছেন, আপনারাও চালাচ্ছেন। নির্বাচনের লড়াইটা আসলে কেমন জমবে এখানে? ইনশাআল্লাহ এখানে আমাদের নোয়াখালী 5 আসনে প্রায় 5,03,000 ভোট এবং 2টা উপজেলা কবিরহাট, কোম্পানিগঞ্জ, এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যিনি বিজয় হবেন 10-20 হাজার ভোটের ব্যবধানে হবেন। এখন জামাত ইসলামী একটা ভালো অবস্থানে আছেন এখানে ইনশাআল্লাহ। যদি অন্য প্রার্থী বিজয়ী হয়, আপনারা বিজয়ী হতে না পারেন, তাহলে মানুষের জন্য কিভাবে কাজ করবেন? না, আমরা আগ থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছি। প্রত্যেক রমজানে আমরা হাজার হাজার মানুষকে সেমাই চিনি দিছি এবং কোরবানি আসলে আমরা এই কোম্পানিগঞ্জে প্রায় শতাধিক গরু কোরবানি করে দরিদ্রদের মাঝে দিয়েছি। আমরা আমাদের যে সামাজিক কার্যক্রম এটা আমরা অব্যাহত রাখবো। নির্বাচিত হই আর না হই আমাদের কিছু আসে যায় না, আমরা সামাজিক কার্যক্রম সর্বাবস্থা অব্যাহত রাখবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলা এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় দেওয়া হবে না। ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল সহ 6 জেলার নির্বাচনী সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভোটের মাধ্যমে হবে নতুন বাংলাদেশের জন্ম।
নারীদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে জামায়াতের। নদী সংস্কার লাগবে আমাদের। নির্বাচনী প্রচারণার ছুটির দিন শুক্রবার 6 জেলা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব। রাঘব বোয়াল, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে, আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন। এটা চরম অন্যায়, জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। এরপর পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় তুলে ধরেন নানা প্রতিশ্রুতি। ঝালকাঠি আর পিরোজপুরে দেশ থেকে দুর্নীতির মূল উৎপাটনের কথা বলেন। কথা বলতে পারে না। নড়াইলের জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় দেওয়া হবে না। তার বক্তব্যে উঠে আসে নারী নিরাপত্তা ও মর্যাদার বিষয়টিও। যারা সরকারে গিয়ে দেশটাকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করবেন, সমাজে আর কোনো বৈষম্য হবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি চলবে না, মামলা বাণিজ্য হবে না, নিরীহ মানুষকে হয়রান করা হবে না, মায়ের গায়ে হাত পড়বে না, সেই বাংলাদেশটা আমরা গড়তে চাই। 18 কোটি মানুষের সরকার চায় জামায়াত। ফরিদপুরে বলমারিতে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে ইনসাফের দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। আসিফ খান, ডিবিসি নিউজ। জাতীয় নির্বাচন ঘিরে প্রচারণার উৎসবে দেশ। শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লা, অলি গলিতে প্রার্থীদের ছোটাছুটিতে প্রচারণার তুঙ্গে। দলীয় সমর্থনের সভা সমাবেশে যোগ দিচ্ছেন নারীরা। তবে ভোটের প্রচারে কালো টাকা ব্যবহারের অভিযোগ করেছেন কিছু প্রার্থী। পাশাপাশি আদর্শ নীতি ও প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা বিতর্কে জড়াচ্ছেন। সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি গতি পেয়েছে প্রচারণা। দিনের শুরুতেই গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। বরগুনার আমতলীতে নির্বাচনী প্রচারে ইসলামী আন্দোলনের আমির বলেন, পরিবর্তিত সময়ে এক শ্রেণী চাঁদাবাজি আর দখলবাজিতে নামলেও তার দল সংখ্যালঘুদের জানমাল ও তাদের উপাসনালয় হেফাজতে কাজ করছে। গণঅভ্যুত্থানের পরে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তিনজনে নেমেছিল সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত, তাদের উপাসনালয় হেফাজতের জন্য। চট্টগ্রামে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থীরা। তাদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার ডামাডোলে প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরুদ্ধে কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলেছেন খুলনা 5 আসনের জামাতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। কালো টাকার বস্তা নিয়ে নামছে, দুর্নীতির টাকা তো মায়া নেই, বান্ডিল বানিয়ে দিচ্ছে, বলেও না, বস্তা খুলে দিচ্ছে, বান্ডিল নিয়ে ভাড়া দিচ্ছে। উপজেলা ভিতরে এত টাকা, ইউনিয়নে এত টাকা। সাফারি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি ঋণ খেলাপি ও ভূমিদস্যুদের পরাজিত করেই জনগণ জবাব দেবে। সংসদে আবার ঋণ খেলাপিরা যায়, আবার ভূমিদস্যুরা সংসদে যায়, আবার বিদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তারাই যদি সংসদে যায়, তাহলে এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। আগামী 12 ফেব্রুয়ারি সেই সকল জালেমদেরকে পরাজিত করার দিন। নরসিংদী 1 আসনে ধানের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারাই মানুষকে বিভ্রান্ত করছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মান্ধতায় নয় ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। যার যার ধর্মচর্চার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানেই লেখা আছে, সেটা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের অঙ্গীকার। এছাড়াও অন্য আসনগুলোতে চলছে জমজমাট ভোটের প্রচার। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ সই করল বাংলাদেশ। এর আওতায় বাংলাদেশের 7,300
৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। চুক্তির আওতায় শুরুতে বাংলাদেশের বাজারে ১,০৩৯টি জাপানি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। জাপান সফররত বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এই চুক্তিতে সই করে। চুক্তির আওতায় পর্যায়ক্রমে ৬ থেকে ৮ বছরে ধাপে ধাপে আরও ২,৭০২টি জাপানি পণ্য শুল্কমুক্ত তালিকায় যুক্ত হওয়ার কথা রয়েছে। ইপিএ চুক্তির আওতায় দুই দেশের বাজারে ৯,৩৫৪টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যার মধ্যে বাংলাদেশি পণ্যের সংখ্যা ৭,৪৩৬টি। শুল্কমুক্ত তালিকায় আমদানি করা জাপানি গাড়ি থাকছে না। দেশীয় অটোমোবাইল শিল্পের বিকাশে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন। ফিজকে দলে পাওয়া লাহোর কালান্দার্সের জন্য সম্মানের বিষয় মনে করেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামিন রানা। কাটার মাস্টারের কার্যকরী বোলিং লাহোরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও বিশ্বাস তার। মুস্তাফিজ ছাড়াও সাকিব, মিরাজ, রিশাদদের নিবেদনের প্রশংসা করেন সামিন। আইপিএল এর দরজা বন্ধ, পিএসএল সুযোগটা লুফে নিয়েছে। লাহোর কালান্দার্স দলে ফিরিয়েছে মুস্তাফিজকে। 2,81,00,000 টাকায় সরাসরি চুক্তিতে ফিজকে দলে টেনেছে লাহোর। পিএসএল যাত্রার শুরুটা যে দলে, সেখানেই 7 বছর পর প্রত্যাবর্তন। ফিজকে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামিন রানা। কাটার মাস্টারের লাহোরে যোগ দেয়াকে পরিবারে ফেরা বলেও সম্বোধন করেছেন। ফিজ, আমি তোমাকে ভালোবাসি। আমি রিশাদের জন্য বলেছি, তোমার জন্য একই কথা বলছি, তোমার অপেক্ষায় আছি। পিএসএল যখন শুরু হয়েছিল, লাহোর কালান্দার্স প্রথমে মুস্তাফিজকে নিয়েছিল। এনওসি জটিলতায় তখন খেলতে না পারলেও 2 বছর পর সে ঠিকই এসেছিল। লাহোরের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার যে মুস্তাফিজের মতো খেলোয়াড় আমাদের হয়ে খেলবে। মুস্তাফিজ জুটি বাঁধবেন শাহিন আফ্রিদির সাথে। ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই বোলিং জুটিকে দেখার জন্য ক্রিকেট প্রেমীদের মতো মুখিয়ে আছেন লাহোর মালিকও। বিশেষ করে মিডল ওভার এবং ডেথ ওভারে মুস্তাফিজের কার্যকর বোলিং লাহোরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তার বিশ্বাস। ফিজ ছাড়াও সাকিব, মিরাজ, রিশাদে মুগ্ধ লাহোরের কর্ণধার। বাংলাদেশি ক্রিকেটাররা অসাধারণ, তার চেয়ে বড় ব্যাপার তারা মানুষ হিসেবে দারুণ। তাদের যতজনের সঙ্গে আমি কাজ করেছি, সেটা মেহেদী মিরাজ হোক কিংবা সাকিব আল হাসান অথবা রিশাদ হোসেন, দারুণ আনন্দের ছিল। তাদের সঙ্গে যোগাযোগ অনেক সহজ, তারা প্রাণ উজাড় করে খেলে। বাংলাদেশ থেকে যেসব খেলোয়াড় আসে, তারা দলকে নিজেদের ব্র্যান্ড ভেবে নিয়েই খেলে। গেল আসরে লাহোরে খেলেছিলেন সাকিব, মিরাজ, রিশাদ। এবার মুস্তাফিজের সঙ্গী হবেন কি এই তিনের কেউ? 11 ফেব্রুয়ারি নিলামে মিলবে উত্তর। মুহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।